আগে পাশাপাশি সেলগুলো দেওয়ার চেষ্টা করি যে কিভাবে আমরা সেলগুলোকে পাশাপাশি নিতে পারি। একটা অ্যাট্রিবিউট আছে, স্যার এটাকে অ্যাট্রিবিউট বললে ভুল হবে, প্রপার্টি আছে, প্রপার্টিটার নাম হচ্ছে ফ্লোট। নরমালি এর বেশ কিছু ভ্যালু, বাট লেফট ক্যালকুলেশনটাই বেটার। হ্যাঁ, আমি লেফট ধরে যদি আগাই আমার ক্যালকুলেশনটা অনেক বেশি ইজি হয়ে যায়। ক্যালকুলেশনটা এরকম যে সে টোটালটা আগে ক্যালকুলেট করে যে আমার উইথ কতটুকু আছে, তারপর ওই উইথ বরাবর কতগুলো সেলকে অ্যালোকেট করা আছে। 100% হওয়ার আগ পর্যন্ত তাদেরকে পাশাপাশি বসাবে। যদি 100% এক্সিড করে দেন তারপর শুরু করবে কি একেবারে লেফট থেকে, একটা রো নিচে চলে আসবে এবং লেফট থেকে শুরু করবে। এক্সাম্পল বলছি, মনে করেন আমার সেল 5টা বসানোর কথা পাশাপাশি, আমার 5টা সেলের মধ্যে সবগুলো 21, লাইক আমি যদি বলি যে 100% তাহলে উইথটা হচ্ছে 21% করে। ওই 5টা বসবে পাশাপাশি 21 বলছি, প্রত্যেকটা সেল হবে 21%। হ্যাঁ, 4জন বসার পরে যে জায়গাটা ফাঁকা থাকবে সেটা হচ্ছে 16%, বাট আমি যে সেলটা দিচ্ছি সেটা হচ্ছে কত 21, সো ওটাকে সে অ্যালোকেট করতে পারবে না এই জায়গাটাতে, এটাকে নিয়ে আসবে কোথায় নিচে। তো আমি 10টা সেল দিয়েও 100% করতে পারি, আবার একটাকেও 100% করতে পারি। শুধু কি করতে হবে, আমার প্রত্যেকটা সেলকে ফ্লোট লেফট এই প্রপার্টিটা এবং ভ্যালু মানে ফ্লোট অ্যাট্রিবিউট প্রপার্টিটা আর ভ্যালু হিসেবে দিতে হবে কি লেফট। অলওয়েজ এটা ক্যালকুলেশনে রাখতে হবে যে আমি কোথায় যাচ্ছি, কিভাবে আমার অ্যালোকেশনটা হচ্ছে। নাও তো আমি যদি এখান থেকে ফ্লোট লেফট লিখি, শুরু করবে সে ফ্লোট লেফট থেকে, চেক করি স্টিল তারা কিন্তু পাশাপাশি আসবে না, একজন আরেকজনের উপরে চলে গেছে। হ্যাঁ, প্রথম জন ফ্লোট লেফটে আছে, পরের জন্য সে ওই জিরো পজিশনেই আছে, তো সে নিচের দিকে চলে আসে। আমি যদি দ্বিতীয় জনকে বলি ফ্লোট যার ভ্যালু হচ্ছে লেফট, পাশাপাশি আসছে, তাই না? বোঝা যাচ্ছে পাশাপাশি কিন্তু আসছে। তো আমি যদি এখন পার্সেন্টেজে যাই, মনে করেন যে এটা আমার 20% উইথটা বক্স 1 এর, আর বক্স 2 এর উইথটাকে আমি বলছি যে 80%। পুরোটা দখল করেছে। এই যে চারিদিকে উপরে এবং লেফটে রাইটে বটমেও কিছু জায়গা আছে যেটা ফ্রি, ফ্রি কিন্তু। তো সেই ক্ষেত্রে এই জায়গাটুকু কি অ্যাকচুয়ালি মার্জিন, বাই ডিফল্ট মার্জিন আছে বডিতে, এটা 5 পিক্সেল মতো থাকে। আমি যদি এটা কভার করে নিতে চাই তাহলে বডিতে গিয়ে বলতে হবে কি মার্জিন 0। আচ্ছা, তো আমি যদি পাশাপাশি 5টা সেল বসাতে চাই তাহলে আমাকে 5 জনকে 5 ভাগে ভাগ করে দিতে হবে, তাই না? লাইক আমি যদি এখন চাই আপনাদের কাছ থেকে যে উপরে 5টা সেল, নিচে 3টে সেল, আবার নিচে 5টা সেল আছে, তাহলে আমরা কি করব? উপরে 5টা, মাঝে 3টা, নিচে আবার 5টা করেন তো। দেখেন আমি একটু করছি, আমি আগে পাশাপাশি 5টা সেল বসিয়ে 20 করে দিলেই তো 100 হবে, তাই না? 1 সরি 3 4
রেড আবার গ্রিন এভাবে আসবে। আমরা 100% ধরে ধরে ক্যালকুলেট করব, ঠিক আছে? আমার 5%, রাইট? 100% কাপ। এবার এখান থেকে নিব 6 7 8, তাই না? আমার 6, এটাকে আমি বলছি 6 7 8। এই 6 7 8 থেকে কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হবে আবার 100। হ্যাঁ, ওই আপনি যদি 33.33 তে যান তাহলে একেবারে অলমোস্ট 100% এ পৌঁছে যাবে। তো আমি ঠিক সেভাবে যাচ্ছি না। আমি যদি বলি যে এটা 20, মাঝেরটা আমার 40, সরি 20 20, আমি এটাকে বলছি 60, আর এটা আমার 20। সবই গ্রিন। অলিভ, পার্পল, আমাকে কি HTML এর ট্যাগ বসাতে হবে না? কি হবে? 6 7 8। প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা ক্লাস, একটু খেয়াল করছেন? এটা একটু বোঝানোর চেষ্টা করছি। 6 7 8, 6 7। এরপর আসবে কি 9 10 12, 4টা, তাই না? নয় 10 11 12। এই ক্লাসগুলো কিন্তু লেখা নেই, এই জন্য এই যে মার্ক এসে ক্লাস 9 not found। এটা পাওয়া যাবে, যার আছে সেটা না ছাড়া পর্যন্ত আপনি পাবেন। অনলাইন সাপোর্টে লিংক করেছিল, নামটা কি বলছে? কখন করেছেন? কালকে ইমেল করেছেন? ভুল হয়েছে, আমরা তো আপনার ইমেলটা পেলে তো সঙ্গে সঙ্গে রিপ্লাই করা, একটু কষ্ট করে আরেকবার ইমেল করেন, আমার যদি না করে তো সুবিধা হয়। এদের ক্লাস কি আমি লিখেছি? আমার কয়টা কথা ছিল? 9 10 11 12, তাই না? তো আমি যদি একবারে যাই, 20 20
30, তাই না? মাঝের গুলোকে 30 করে দিই। যে কালার গুলো আছে গ্রিন, ইয়েলো, গোল্ডেন, গোল্ড, গ্রে। পরে 4টা সেল চলে আসে। আচ্ছা, তো আমাদের যদি একটা লেআউট তৈরি করতে হয়, তো এই আমরা এরকম একটা লেআউট তৈরি করব। ভেরি সিম্পল। উপরে একটা বার, এটা লেফট সাইড বার, এটা আমার কন্টেইনার, এটা আমার রাইট সাইড। নিচে যদি ফুটারের কথা বলি, একটা সিম্পল ফুটার, রাইট, যেটা এই পোর্শন দিয়ে থাকবে। এটা ফুটার পর্যন্ত এখন আর নাই করে দিয়েছে, ফিট করে দিয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে ওই যে এঁকে নেই, তারপরে ওই ধরনের একটা লেআউট করার চেষ্টা করি। টেবিল দিয়ে করেছিলাম না একটা লেআউট? আচ্ছা, প্রাথমিকভাবে ঠিক ওই ধরনেরই একটা লেআউট করবো আমরা, পরে একটু আস্তে আস্তে করে কমপ্লেক্স লেআউটের দিকে যাব। ঠিক আছে, এই লেআউটটা করেছিলাম, ওইটা একেবারে কাছাকাছি না, কিন্তু যেমন লোগো আর লেফট উইথ একটু ডিফারেন্ট, খেয়াল করেছেন? টেবিল হলে এটা করতে গিয়ে একটু বেগ পেতে হতো, রাইট? আমরা দেখিয়েছিলাম যে টেবিলের ভেতরে টেবিল ইউজ করে আমরা কিন্তু ধরনের লেআউট করছিলাম। এখন কি হচ্ছে, আমরা যে কোনো সেলকে যে কোনো ভাবেই করে নিতে পারি, রাইট? যে কোনো সেলকে আমরা যে কোনো ভাবেই তার সাইজ অনুযায়ী তৈরি করতে পারি। তো আমার লোগো, ব্যানার, মেনু, লেফট, কন্টেন্ট, রাইট, আর নিচে যে ফুটারটা সেটা নিয়ে কথা বলছি। এই ধরনের একটা লেআউট যদি আমরা সিএসএস দিয়ে করতে চাই, টেবিলের একটা ডিপেন্ডেন্সি আছে, আছে না? টেবিলের একটা কিন্তু ডিপেন্ডেন্সি আছে। আমরা যে রুলসটা শিখলাম, তাই না? একটা রুলস শিখলাম এরকম যে আমরা প্রত্যেকটা সেলের হাইট দিয়েছি 200, এটা কি কমানো বাড়ানো যাবে না? যাবে তো। তো আমরা চাইলে অনায়াসে এই ধরনের একটা লেআউট বানাতে পারি, পারি না? ওই রুলস থেকেই তো পারি। আমার কয়টা রো? 1 2 3 4টা। তো প্রথমটাতে 2টা বসাবো, তারপরেরটাতে একটা বসাবো, তারপরেরটাতে আমি 3টা বসাবো, তারপরেরটাতে একটা বসাবো, তাহলে তো আমার লেআউটটা দাঁড়িয়ে যাওয়ার কথা। যখন আমরা লেআউট করব তখন একটা রুলস মেনে চলবো, র্যাপিং কনসেপ্ট বলা হয়। আমি যখনই সিএসএস দিয়ে লেআউট তৈরি করব, আমরা অলওয়েজ কি করব? র্যাপিং করব। আপনার ফ্রেন্ড কোথায়? হ্যাঁ, এখানে একটা ছেলে বলতো। কেউ নাই। টেস্ট পরীক্ষা চলছে, অনেকেই নাই, 12 জন নাই, 12 জন নাই, সকালে বেঁচে গেছে, তাহলে এখানে নাই হচ্ছে 11 জন, একজনকে পেলাম, বুঝতে পারছি না। এখানে একজন বসতো আপনার পাশে, তাই না?
যা বলছিলাম যে র্যাপিং, তাই না? ইন্ডিভিজুয়াল, আমি যদি বলি প্রত্যেকটা আলাদা আলাদা সেল এবং পাশাপাশি খুব আলতো করে রাখা হয়েছে, তাকে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না? যদি কোনো অ্যাবনর্মাল অ্যাকশন হয় সেক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। লেআউট আবার কিভাবে ভেঙে যায়? কিছু কিছু ওয়েবসাইটে খুলে যদি আপনি ওই ব্রাউজার ধরে একটু ছোট বড় করেন, দেখবেন যেন এই রাইট সাইডটা ভেঙে নিচে চলে আসে। কিছু কিছু ওয়েবসাইট মাঝে মাঝে দেখা যায়। তো এই প্রবলেম থেকে বাঁচার জন্য আমার ব্রাউজার যাই হোক না কেন, ছোট বড় যাই করি না কেন, আমি যা দেখাতে চাচ্ছি যতটুকুই দেখা যাবে বা সেভাবেই দেখা যাবে। এটা করতে গিয়ে ওই টেবিলের যে ডিপেন্ডেন্সি আছে এবং ওই ডিপেন্ডেন্সির ভালো যে দিকগুলো সেগুলো আমাদের এই সিএসএস লেআউটের মধ্যে নিয়ে আসতে হবে। খারাপ দিক আছে আর ভালো দিক আছে না টেবিল লেআউটে? যে যাই হয়ে যাক না কেন, রো কলাম ভেঙে কখনোই নিচে চলে আসবে না। এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তার আসবে কি কখনো? আপনি যতই ঝাঁকাঝাঁকি করেন ও কিন্তু অবস্থায় থাকবে। ওই ব্যবস্থা আমাদের এখানে নিতে হবে। আবার কিছু জেনারেলাইজ কনসেপ্ট আছে, জেনারেল কিছু বিষয় যদি এক জায়গায় দেওয়া হয় সবাই পেয়ে যাবে। প্যারেন্ট চাইল্ড এর কনসেপ্ট, তাই না? প্যারেন্ট হচ্ছে জেনারেল আর চাইল্ড হচ্ছে স্পেশাল। স্পেশালাইজ ব্রাঞ্চ আর জেনারেল ব্রাঞ্চ, রাইট? আমি যদি এদেরকে একটা প্যারেন্ট সেলের মধ্যে রাখি, যেটাকে আমি বলছি র্যাপার, ঠিক আছে? আমি বলছি এটা আমার মেইন র্যাপার যার ভেতরে এরা সবাই আছে। এদের কিছু কমন বিহেভিয়ার আছে, যদি আমি প্যারেন্টে লিখলেই সবাই কি করবে? অটোমেটিক ইনহেরিট করবে, তাই না? অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি না? অ্যাডভান্টেজ পাচ্ছি। টেবিলে গিয়ে যখন সেল প্যাডিং দিয়েছিলাম সবগুলো সেলের মধ্যে হচ্ছিল না, মনে আছে তো? টেবিল ট্যাগটা ওই প্রতিটা টি আর টিডির জন্য কি হিসেবে কাজ করছিল? র্যাপার হিসেবে কাজ। সেখানেও আমরা সেই বেনিফিটটা নিতে পারি, রাইট? তো আবার যদি মনে করেন যে আমি লেফটে আছি অথবা সেন্টারেই আছি, আমাকে রাইটে যেতে বলছে অথবা লেফটেই আসতে বলছে, তারপর সবগুলো ক্যালকুলেশন ভেঙে চুরে আবার নতুন করে করতে হবে না? যদি আমরা একটা বড় র্যাপারের মধ্যে রাখি, এর পার্সপেক্টিভে আমি লেফটে যাই রাইটে যাই, সেটা আমি একটা কমান্ডের মাধ্যমেই করতে পারবো। তো কোডিং আমার অনেকটা কমে যাবে, সবগুলো জিনিস একটা জায়গায় থাকাতে একটা কমপ্লিট অবস্থা তৈরি হবে। নাড়াচাড়া দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম, তাই না? গিফট নিয়ে যাওয়ার সময় কি র্যাপিং করে নিয়ে যাওয়া হয় না? অথবা আপনি যত দূরে পাঠাবেন ওই বক্সটাকে তত শক্ত করে বাঁধা হয়। যত দামি জিনিস থাক না কেন, ওটা কি বেশি র্যাপার দেওয়া হয় না? বক্সটাকে শক্ত করার জন্য অনেক বেশি র্যাপিং করে টাইট করে বেঁধে বাঁচিয়ে দেওয়া হয়, যাতে অনেক বেশি নড়াচড়াতেও কোনো সমস্যা না হয়। বোঝা যাচ্ছে? সো এই কনসেপ্ট থেকে যেটা হবে যে একটা মেইন র্যাপার থাকবে আমাদের লেআউটে অলওয়েজ, রাইট? সেকেন্ড রুলসটা হচ্ছে যে যখনই আমরা রো ক্রিয়েট করছি প্রতিটা রোতেই র্যাপার থাকে যদি একাধিক সেল থাকে। আমার মেনু, আমার ফুটার, ওখানে একটাই সেল, সে নিজেই একটা র্যাপার হিসেবে কাজ করছে। যদি ভেতরে আমি মেনু দেই বা আমি মেনু লিস্ট করি বা ড্রপ ডাউন মেনুই বানাই, তারা হচ্ছে তার চাইল্ড, আর ওই মেনু অংশটা ওটাই একটা র্যাপার হিসেবে কাজ করবে। আমার লোগো ব্যানার দুইটা সেল, তারা আরেকটা র্যাপারের মধ্যে থাকে। আমার কন্টেন্ট লেফট রাইট আরেকটা তিনটা সেল, তারা আরেকটা র্যাপারের মধ্যে থাকে। বোঝা যাচ্ছে? একাধিক সেল হলে কি হবে? আমাকে র্যাপার ইউজ করতে হবে। তার মানে আমার এখানে একটা র্যাপার লাগবে। এই সেলগুলো সব কি হিডেন সেল হিসেবে থাকবে, বোঝা যাচ্ছে? ভিজিবল না, কিন্তু এরা পেছনে থাকে। এখানে একটা র্যাপার লাগবে, তার মানে আমার এখানে ভিজিবল সেল আছে 1 2 3 4 5 6 7, বাট হিডেনে কি আছে? মেইন র্যাপার 8। আমার লোগো আর ব্যানারের পেছনে র্যাপার আছে 9, আর লেফট কন্টেন্ট রাইট এর পেছনে আছে
এগুলো দিয়ে আমাকে কি করতে হবে, ওই জিনিসটাকে একটু শক্ত করে ফেলতে হবে। এবং সাথে সাথে কি ওই যে অ্যাডভান্টেজ গুলো, যে মনে করেন এই তিনজনের জন্য প্যারেন্ট কে 10, এই দুজনের জন্য প্যারেন্ট কে 9, সবার জন্য প্যারেন্ট বোঝা যাচ্ছে। হয়তো আমি তাকে 1 ই বলবো, রাইট? যখন সেল ক্রিয়েট করব তখন এটা আমার 1, এটা অ্যাকচুয়ালি আমার 2, এটা হবে কি আমার 3, আমার 4, 5, র্যাপারটা হবে আমার 6, 7, 8, 9, আর নিচের জন্য আসবে আমার, যদি আমি ক্লাসগুলো সিরিয়াল মেনটেন করে দিই। বুঝা যাচ্ছে? তো যত কমপ্লেক্স লেআউট হোক না কেন, আমি যখনই দেখব যে পাশাপাশি একাধিক সেল, তখনই ঠিক আমার র্যাপিং করতে করতে র্যাপার শেষ হয়ে যাক না কেন, তো আমাকে র্যাপার কিনতে হবে, বানাতে হবে, দিতে হবে। তাহলে কি আপনি যে কোনো ধরনের লেআউট খুব সহজে এই সিম্পল রুলস ফলো করেই বানাতে পারেন। যত কমপ্লেক্স ভাবেই আমি এঁকে দেই না কেন, এটা যদি বানানো যায় সবগুলোই কি বানানো যায়। বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি এর ভেতরে একটা ফোল্ডার করে নিচ্ছি, CSS লেআউট নামে। আরো একটা সাব ফোল্ডার করে নিচ্ছি CSS এর। ফাইলটার নাম নিচ্ছে একটা ক্যাসকেডিং স্টাইল শিট নিচ্ছি, template.css। স্ট্যান্ডার্ড কনভেনশন অনুযায়ী আপনি যখন কোনো লেআউট বানাবেন, কোনো ওয়েবসাইট লেআউট ডিজাইন করবেন, দুইটা নাম দেওয়া যেতে পারে, template.css আর style.css। যেটা স্ট্যান্ডার্ড রুলস না, আপনি যে কোনো নাম দিতে পারেন, বাট এই দুইটা নাম লেআউটের জন্য বেটার আর কি। আপনি আপনার কাঠামোটার জন্য একটা CSS করছেন আর ভেতরে সবকিছুর জন্য আরেকটা CSS করছেন, তো সেক্ষেত্রে কাঠামোটার জন্য আপনি বলবেন template.css or layout.css, আর ভেতরে সকল ক্লাসগুলো থাকবে style. এটা স্ট্যান্ডার্ড। CSS লেআউটের মধ্যে আমি একটা HTML ফাইল নিচ্ছি যার নাম বলছি, এটা হচ্ছে template CSS আর এটা আমার index.html। সো ফার্স্ট টাইম একটা বডি ক্লাস লিখে নেই, জাস্ট কালারটা দিয়ে শুরু করছি বোঝার জন্য যে না এটা একটা কালার হয়েছে, তো বডি ক্লাস দেওয়া হয়েছে। কালার হিসেবে আমি ধরে নিচ্ছি কোনো কিছুই কিন্তু পাচ্ছি না।
তাই না? কি করতে হবে আমাদের? লিঙ্ক করে দিতে। এবার পাওয়া গেছে। আমার ব্যাকগ্রাউন্ডটা একেবারে ব্ল্যাক আর টেক্সটের কালারটা, সো বডি ক্লাসটা আমরা লিখেছি। এরপর আমরা লিখব র‍্যাপার, রাইট? মেইন র‍্যাপার। এখন আমাদের যে মেইন সেলগুলো, আমরা যখন ক্লাস লিখতে যাচ্ছি, ক্লাসের যে মেইন সেলগুলো হবে বা লেআউটের অংশ যেগুলো, সেই ক্লাসগুলো কিন্তু ইউনিক। এখানে একটু খেয়াল করে দেখবেন যে আমাদের প্রতিটা সেল, এখানে 10টা সেলই কিন্তু ইউনিক সেল, তাই না? তো এর জন্য আমরা প্রতিটা ক্লাসের সামনে হ্যাশ দিয়ে লিখব। বা যখনই কোনো ক্লাসের সামনে হ্যাশ থাকবে, বুঝে নিতে হবে ওই পার্টিকুলার পেজের জন্য এই ক্লাসটা বা এই সিএসএস এর ক্লাসটা একেবারেই ইউনিক। হ্যাঁ, সেকেন্ড টাইম এটাকে ইউজ করা যাবে না, করলে প্রবলেম হতে পারে, রাইট? আচ্ছা, তো আমরা হ্যাশ ক্লাস লিখছি, র‍্যাপার নাম দিচ্ছি, আমি উইথ আপাতত 100% বলছি, হাইটটা ফিক্স করে নিচ্ছি, পরে আমরা অটো করে দিব, অথবা হাইটটা আমরা শুধু হাইট না নিয়ে আমি বলছি মিনিমাম হাইট, এটা 1100 পিক্সেলে যাক। ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিতে চাচ্ছি এবং এটা একেবারে কাছাকাছি ব্ল্যাক এর। দেন এই র‍্যাপার ক্লাসটাকে আমরা ফার্স্ট যে ডিভটা আছে সেই ডিভের আইডি দিয়ে কল করে দেব। বুঝছেন? আসে না? দেখেন আমার র‍্যাপারটা কিন্তু এসেছে, বোঝা যাচ্ছে না? না, দুইটা কালারই কি একরকম? বাট এই নিচ দিক থেকে কি ব্ল্যাক বোঝা যাচ্ছে? একটা ব্ল্যাক আর একটা কি ডিপ গ্রে। হ্যাঁ, আস্তে আস্তে সাদা সাদার দিকে যাব, তারপরেও যেহেতু বলছেন আমি সাদায় যাই, তাই না? ওই যে পেছনেরটা ব্ল্যাক আর উপরের র‍্যাপার যেটা সেটা আমার হোয়াইট। এইটা হলো আমাদের র‍্যাপার। এর ভেতরে কি সবগুলো সেল বসবে, আর সবগুলো সেল তৈরি করার আগে আমাকে লোগো আর ব্যানারের জন্য আগে একটা র‍্যাপার বানিয়ে নিতে হবে, রাইট? সো আমি হেডার র‍্যাপারের কনসেপ্টে যাব। হেডার র‍্যাপার, আমার হেডার র‍্যাপার, তাই না? এই যে গ্রে কালারের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার হেডার র‍্যাপার হিসেবে আসে।
হেডার র্যাপারের মধ্যে আমাদের আসবে কি লোগো আর ব্যানার। সো এভাবে লিখতে হবে হেডার র্যাপার স্পেস, তাহলে লোগো হলো কি হেডার র্যাপারের চাইল্ড। রুলসটা তো আমরা শিখেছি লাস্টে, তাই না? তো যদিও হেডার র্যাপার কার চাইল্ড, র্যাপারের চাইল্ড, আমরা কিন্তু র্যাপার ধরে আগাতে পারি, বাট র্যাপারকে বারবার লেখার দরকার নেই। আর যখনই আমরা একটা রো বরাবর যাব, সেগুলোকে আবার সবার সামনে লেখাটা স্ট্যান্ডার্ড, কারণ আমার ভেতরে অনেকগুলো ক্লাস আস্তে আস্তে করে ঢুকতে পারে। যে লোগোর ভেতরে কোনো একটা টেক্সট, ওই টেক্সটকে আমি একটা স্টাইল দিই, তাহলে হেডার র্যাপার লোগো, তারপরে ওই টেক্সটের জন্য যে ক্লাস, সেই ক্লাসটা বোঝা যাচ্ছে। আচ্ছা, সো আমি লোগোর জন্য একে আমি বলছি এখান থেকে আমাদের এই এই অংশ থেকে আমাদের ফ্লোটিং পয়েন্ট শুরু করতে হবে আর কি। ফ্লোট লেফট, এখানেও আমার কি আসবে ফ্লোট লেফট, তাই না? উইথ লাইক আমি বলছি 25%, হাইট 100%, ব্যাকগ্রাউন্ড কালার তাহলে এটা কোথায় বসবে, এর ভেতরে না? div id আমার ঠিক আছে, float left wrapper header logo float left দেওয়া আছে। হ্যাশ তো ঠিক আছে, এই জন্যই তো আইডি দিয়েছি। কালারের তো কোনো প্রবলেম হয়নি। প্রবলেম হলো সিএসএস এ কোনো ভুল আছে। হেডার র্যাপার আসছে, হেডার র্যাপারের মধ্যে আমার লোগোটার মধ্যে লেফট লেফট 25%, র্যাপার হেডার র্যাপার লোগো, সমস্যা নাই, হেডার র্যাপার কেটে দিলেও একই কথা। হুম abnormal কোনো কিছু আছে কিনা একটু দেখি, আবারও লিখি লোগো, আমি বলছি ফ্লোট যার ভ্যালু লেফট, উইথ আমি বলছি 22%, হাইট আমি বলছি 100%। এখানে প্রবলেম হচ্ছে, মিনিমাম হাইট, ওটা অ্যাকচুয়ালি হাইট হবে, এই কারণেই প্রবলেমটা ছিল। হ্যাশ হেডার র্যাপার স্পেস, ব্যাকগ্রাউন্ড যে কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার আমি কি দিয়েছিলাম, পরে হোয়াইট দিয়েছিলাম না, যে মিলে গেছে আসছে আর কি। হ্যাঁ, তো মিনিমাম হাইট থাকাতে প্রবলেম তৈরি হচ্ছে। এটা হচ্ছে আমার কি লোগো আর কি। হ্যাঁ, ব্যানারের জায়গায় স্টিল ফাঁকা আছে, আমি ব্যানারটা বসাচ্ছি।
ব্যানার, বাকি জায়গা কতটুকু আছে? 78। আইডিটা কি হবে? বসেছে, এটা একেবারে ম্যাচ করে গেছে, পুরো বোঝা যাচ্ছে না কোনটা আমার লোগো কোনটা আমার ব্যানার। একটা প্রপার্টি আমরা দেখি মার্জিন। হ্যাঁ, মার্জিন লাস্টের দিকে আলোচনা হয়েছে না? মার্জিন আলোচনা হয় না। মার্জিন কি করে? সেল টু সেল ডিসটেন্স তৈরি করে সেলের চারিদিকে। আমি যে সেল মনে করেন মাঝখানে আছি, আমার উপরে, আমার রাইটে, আমার বটমে, আমার লেফটে সেলগুলো থেকে আমি দূরে সরে আসি। সেলের ভেতরে জায়গা ছেড়ে দেওয়ার জন্য ইউজ করা হয় কি? প্যাডিং। আর সেলের বাইরের জন্য ইউজ করা হয় মার্জিন। এখন মার্জিন একটা মেইন প্রপার্টি। আর মার্জিন রাইট, মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, আলাদা আলাদা করে সাব প্রপার্টিও আছে। তো আমি যদি চাই যে আমার লোগোটা এবং ব্যানারের মধ্যে একটা গ্যাপ হবে, চারিদিকে তো দরকার নেই, শুধু দরকার কোন দিকে? রাইট। আমি যদি লোগোর পার্সপেক্টিভে বলি রাইট, আমি যদি ব্যানারের পার্সপেক্টিভে বলি লেফট। তো আমি লোগোর পার্সপেক্টিভে যাচ্ছি, লোগো ক্লাসের মধ্যে দিয়ে যদি আমি লিখি যে মার্জিন রাইট, যেহেতু উইথ বরাবর না, এটা উইথ বরাবর কি হিসেবে যাচ্ছে? পার্সেন্টেজ। আমি কোনো ফিক্সড উইথ দিয়ে কিন্তু ক্যালকুলেশনে যেতে পারবো না, আমাকে পার্সেন্টেজেই যেতে হবে। লাইক আমি 0.3%, 0.3% মার্জিন করেছি। তো গ্যাপ তৈরি হবে দুইজনের মধ্যে 0.3% এর, প্রবলেম একটা হবে, 100% ক্রস করে গেছে, রাইট? এই কারণে সে নিচে চলে আসে। তো 100%টা কি আমি এখান থেকে না হয় কমিয়ে দেই, 77 পয়েন্ট পাশাপাশি যাচ্ছে এবং মাঝে আমার গ্যাপটাও আছে। তার মানে আমার যখন উইথ বরাবর ক্যালকুলেশন হবে, মার্জিন, প্যাডিং এগুলো কিন্তু আমাকে ক্যালকুলেশনের মধ্যে রাখতে হবে। উইথ তো থাকবেই, সাথে সাথে প্যাডিংও থাকবে, মার্জিনও আমার ক্যালকুলেশনে রাখতে হবে, রাইট? সব মিলেই কিন্তু 100%। বোঝা যাচ্ছে? এরপরে আমাদের বানাতে হবে কি? মেনুটা। ডি মেনুটা আসে। এখন মেনুটা একটা গ্যাপ তৈরি করতে হবে, তাই না? মেনুটাকে আমি যদি গ্যাপ দিতে চাই, মার্জিন যদি বলি, মার্জিন কি বলবো? মার্জিন টপ। হাইটটা আমাদের কি পিক্সেলে না? আমি হাইটটা কি বলেছি? মিনিমাম হাইট 1100 পিক্সেল। তাহলে উপরের দিকে বা হাইট বরাবর যে মার্জিন বা প্যাডিং যাই হোক না কেন, সেটা পিক্সেলে যাবে। উইথ বরাবর সব পার্সেন্টেজে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? ফ্লুইড। আমার আমার স্ক্রিন রেজুলেশন যা সেই অনুযায়ী সে কাজ করবে। তো 5 পিক্সেল ফিক্স মার্জিনে যাচ্ছে, তো মার্জিন সে তৈরি করেছে, তাই না? তাহলে এখন তো আমরা পরেরটুকু বানাতে পারবো, নিচে পোর্শনটুকু, এই যে লেফট কন্টেন্ট রাইট আর ফুটার বানিয়ে ফেলি সবাই।
আমি তো হাফ অফ পোর্শন করেছিলাম তাই না, এই মেনুর অংশটুকু শুধুমাত্র করেছি, মেনুর অংশটুকু, নিচের অংশটা বাদই আছে। আপনারা সব কমপ্লিট করে ফেলেছেন। আমি চট করে বাকি পোর্শনটা ফার্স্টে যেটা ছিল সেই অংশটুকু একটু করার চেষ্টা করি। তো আমার আবার কি লাগবে একটু দেখি, আমাদের একটা কন্টেন্ট র‍্যাপার প্রয়োজন পড়বে তাই না? কন্টেন্ট র‍্যাপারের প্রয়োজন পড়বে। কন্টেন্ট র‍্যাপারটা কতটুকু হবে একটু আমরা ক্যালকুলেট করি। আমরা কত 900 না, আমরা একটু দেখি যে উপরে ছিল 150, রাইট? মেনুতে দেওয়া হয়েছে 40, তাহলে 190, আর এখানে আছে 5, 95, এখানে থাকবে 5, 200, রাইট? আমার টোটাল আছে কত 1100। আমার ফুটারের জন্য তো কিছু রাখতে হবে, ফুটারের জন্য লাইক আমি 60 রাখছি, তার উপরে 5 পিক্সেল রাখতে হবে, 65 বাদ দেন, তাহলে 835। সো আমি আমার এখানে রাখছি 835 পিক্সেল কন্টেন্ট র‍্যাপার, এবং এর একটি স্পেসিফিক কালারে আমি যাচ্ছি। এই যে আমাদের কন্টেন্ট র‍্যাপারটা কিন্তু চলে আসছে না, কন্টেন্ট র‍্যাপারটা চলে আসছে, এটা হচ্ছে আমার কন্টেন্ট র‍্যাপার। এটার জন্য আমার দরকার পড়বে কি মার্জিন টপ, কত দিব 5 পিক্সেলের একটা টপ মার্জিন হয়েছে। এরপর আমাকে করতে হবে কি, এর ভেতরে কন্টেন্ট র‍্যাপারের মধ্যে আমাদের ওই যে লেফট, কন্টেন্ট, রাইট, এগুলো বসাতে হবে। লেফট যেটাকে আমি বলছি 20%, কন্টেন্ট এটাকে আমি বলছি 59%, আর এটাকে আমি বলছি রাইট, এটাকে আমি বলছি 20%। ঠিক আছে, এখান থেকে মার্জিন রাইটটা তুলে নিচ্ছি। তাহলে আমার আরো তিনটা ক্লাস হলো লেফট, কন্টেন্ট আর রাইট, সেটা যাবে হেডার র‍্যাপারের মধ্যে। তো হেডার র‍্যাপার ক্লাসের মধ্যে আমরা আরো তিনটা সেল তৈরি করে ফেলি। div যার আইডি প্রথমটা হবে লেফট, content, right.
ঠিক আছে না? কন্টেন্ট র্যাপারের মধ্যে লেফট কন্টেন্ট আর রাইট। হচ্ছে না কেন? না কালার তো সব একই রকম ঠিক আছে, বাট কন্টেন্ট র্যাপারের কালার এক, এর কালার আরো এক। তো আমার লোগো কালারটা কোথায়? লোগো কালার তো 6 ঠিকই আছে। ভুল কোথায় হয়েছে? ও এটা হচ্ছে হেডের র্যাপার। ঠিক আছে, বসে গেছে। হ্যাঁ, লেফট কন্টেন্ট আর রাইট। এই যে পাশে কিন্তু কিছু জায়গা ফ্রি আছে, কারণ কি আমি যদি এটাকে 20 বলি, এটা আমার 20 40 আর এটা হচ্ছে আমার 59 99। এখানে আছে কত? 0.3, এখানে আছে 0.3, তার মানে এটা কত? 0.4। তো আমার 0.4টা দিয়ে দিতে হবে, লাইক কন্টেন্টকে 59.4 দিয়ে দিচ্ছি, অ্যাডজাস্ট হয়েছে। এবার আমাকে ফুটারটা বানাতে হবে, ফুটারটা আমি বানাচ্ছি মেনুর মতো করেই। এটা কোথায় হবে? কন্টেন্ট র্যাপারের বাইরে না? কন্টেন্ট র্যাপারের বাইরে হবে। আইডিটা আমরা বলছি দিয়েছি। সো আমরা কি পেলাম? লোগো, ব্যানার, মেনু, লেফট কন্টেন্ট রাইট আর নিচেরটা, তাই না? তো এই রুলস ফলো করে আমরা যেমন ইচ্ছে যেভাবে আমাকে এঁকে দেখ না কেন, আমি কিন্তু ওই লেআউট তৈরি করে ফেলতে পারবো। দেখেন যে কোনো রেজুলেশনে যান, ওই অনুযায়ী কিন্তু বাড়ছে কাউন্ট, রাইট? আচ্ছা, তো এবার আমরা যে কাজটা এখন শিখবো সেটা হচ্ছে, আমরা তো লেআউটিং শিখে গেলাম তাই না, যে আমরা একটা লেআউট স্ট্রাকচার কিভাবে দাঁড় করাবো। কন্টেন্ট তো আমরা দিতেই পারবো, টেক্সট রিলেটেড যে কন্টেন্ট গুলো আছে। আমরা চাইলে লোগো ইমেজও এখান থেকে দিতে পারবো, বাট সিএসএস দিয়ে আমরা কিভাবে একটা ইমেজ সেট করতে পারি। সিএসএস এর মাধ্যমে আমরা একটা ইমেজ সেট করতে চাচ্ছি, দেখা যাক এটা আমরা কিভাবে করতে পারি। আমরা একটা ইমেজ নিয়ে নেই। ফ্লুইড লেআউটে নরমালি ইমেজ থাকে না, হ্যাঁ? তারপর অনেক সময় আমাদের প্রয়োজন পড়বে সিএসএস এর মাধ্যমে ইমেজ দেওয়ার। অনেক সময় দেখা যায় যে ছোট ছোট ইমেজ নেওয়া হয় এবং ওটাকে রিপিট করে দেওয়া হয়। রিপিট এক্স, রিপিট ওয়াই, হ্যাঁ ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ওটাকে রিপিট করা হচ্ছে।
দুইটা ইমেজ নিয়েছি, এটা ব্যাকগ্রাউন্ডের জন্য, 400/80 width, আর এটা 214/205। তো এটা আমি অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, লোগো এবং ব্যানার নিয়ে জাস্ট ইউজটা আমরা দেখার চেষ্টা করছি। লোগোতে গিয়ে আমি দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে এখানে আমি যাব, ইমেজে গিয়ে ইউআরএল দিয়ে আমরা নিয়ে নিচ্ছি ইউআরএলটা। এখন পাথটা কিভাবে আমরা ক্যালকুলেট করব? আমি আছি কোথায়? টেমপ্লেটে। আমাকে ঢুকতে হবে কোথায়? ইমেজে। মনে করেন আমি এখানে আসি, তো আমি আছি টেমপ্লেটে। টেমপ্লেট থেকে প্রথমে বের হয়ে যাব লেআউট ফোল্ডারে, এরপরে ইমেজে যাব, রাইট? আমি যখন একটা ফোল্ডার বের হতে চাইবো, রুলস হচ্ছে সিএসএস থেকে ডট ডট স্ল্যাশ। আমি আছি কোথায়? সিএসএস ফোল্ডারে, থেকে বের হয়ে যেতে হবে না? সো ডট ডট স্ল্যাশ। এরপর আমি যেতে চাচ্ছি ইমেজেস এর মধ্যে, দেন ইমেজেস ফোল্ডারটার নাম। এরপরে আমরা যাব স্পেসিফিক ফাইলে, যে লাইক আমি লোগোটা দিতে চাচ্ছি, লোগো ডট জেপি, ঠিক আছে? সো ইমেজ পাথটা আমরা পেলাম। হয়ে গেল। ফোল্ডারটার নাম কি? ইমেজেস, লোগো জেপিজি, ঠিক আছে না? মনে হয় না ঠিক আছে। দেখেন আমরা আছি কোথায়? লেআউটের মধ্যে না? সো ফোল্ডারটা, ইমেজেস ফোল্ডারটা আরেকটু ভেতরে যাবে, আমি এখানে নেই। এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে না? এবার ঠিক আছে না? ইমেজটাকে পাচ্ছি সিএসএস থেকে যখন আমি নিচ্ছি। আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ড সিমিলার ভাবে কার ব্যাকগ্রাউন্ড দিব? র্যাপারের আর বডি? আচ্ছা, সবারই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার আছে, ওভারল্যাপ করে ফেলবে না? ওভারল্যাপ করে ফেলবে। আমরা যদি জাস্ট বডি ব্যাকগ্রাউন্ডে যাই, বিজি, আর তখন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ না বলে ব্যাকগ্রাউন্ড বলে দেব, সে অটোমেটিক কি করবে? রিপিট করে নেবে। এই যে চারিদিকে কিন্তু রিপিট হয়ে গেছে না পেছনের দিকটায়? হ্যাঁ, আমি যদি এই সেলটার ব্যাকগ্রাউন্ড দিতে চাই, দিতে পারবো তো? তখন ওই ব্যাকগ্রাউন্ড আকারে যেতে হবে। আমার মাঝের জায়গাটার নাম কি? কন্টেন্ট। ব্যাকগ্রাউন্ড অটোমেটিক সে কিন্তু রিপিট করে নিচ্ছে, যেহেতু ইমেজটা ছোট, রাইট? এটা সাইজ অনুযায়ী এটাকে রিপিট করে দিচ্ছে। তো আমরা কিন্তু ইমেজের ইউজ দেখতে পাচ্ছি। অবজেক্ট ইমেজ ম্যাক্সিমাম কেসে ইউজ হয় ফিক্সড লেআউটে, যেটা আমি দেখিয়েছি। আর যখন ফ্লুইড হয় তখন কিন্তু আর অবজেক্ট ইমেজের ইউজ সেখানে থাকে না। আবার রেসপন্সিভ এর ক্ষেত্রে যেহেতু জাভাস্ক্রিপ্টের ইউজ হয়, সেই ইমেজ গুলোকেও রিসাইজ করে ফেলে, তো ওখানে আবার ম্যাক্সিমাম ইমেজের ইউজ করা যায়, ঠিক আছে? সো ডিজাইন এখন যখন দেখবেন যে স্ট্রাকচারাল ওয়েবসাইটের লেআউট বেস, যখন লেআউট নিয়ে কথা হচ্ছে, লেআউটের মধ্যে ইমেজের ইউজ খুবই কম। মাঝে কিছুদিন গেছে 2008 থেকে 11 পর্যন্ত, যে ওয়েবসাইটে খুলেন না কেন টেক্সচার দেখা যেত, ব্যাকগ্রাউন্ডটার একেবারে পিওর হোয়াইট না বা পিওর কোনো কালার না, তো রশি টানার মতো অবস্থা, তাই না? চিকন চিকন ইমেজকে রিপিট করা হতো ওখানে, টেক্সচার অথবা ভারী একটা ইমেজই দিয়ে দিত। সো ওই কনসেপ্টটা এখন আর কিন্তু নেই।
ডিজাইন যত দিন যাচ্ছে আস্তে আস্তে লাইট ওয়েট হচ্ছে, একটু খেয়াল করে দেখবেন। হ্যাঁ, একেবারেই লাইট ওয়েট করা হচ্ছে যাতে সাইট গুলো খুব দ্রুত চলে আসে। আমরা লেআউট স্ট্রাকচার দিতে শিখলাম। তো আমরা যে কাজটা HTML টেবিল দিয়ে করেছিলাম, এখন ওই কাজটা আমাদের ডিপ বেস করতে হবে, রাইট? এটা যারা ক্লাসে পারি নাই হোমওয়ার্কে করে নিয়ে আসতে হবে। আমরা নেক্সট ডেতে মেনু বানানো শিখবো। হ্যাঁ, মেনু তৈরি করা, মেনু বাটন অথবা লিংক মেনু তৈরি করা, ড্রপ ডাউন এর কনসেপ্টটা, এছাড়াও অ্যানিমেশন কিছু প্রপার্টি আমরা CSS3 থেকে দেখবো। হ্যাঁ, কিভাবে শ্যাডোইং করা যাচ্ছে, অ্যানিমেশন করা যাচ্ছে, হ্যাঁ, কিভাবে জুম ইন করা যায়, এই ছোটখাটো কনসেপ্ট, সুপার কনসেপ্ট, এগুলো সব চলে আসবে আর কি। হ্যাঁ, ওই দিনের ক্লাসে ম্যাক্সিমাম CSS প্রপার্টি আমরা ওই ক্লাসেই কিন্তু দেখতে পাবো। HTML যেরকম আমরা একদিনে প্রায় 30-40টা প্রপার্টি দেখে ফেলেছিলাম, ওই দিনও ওইরকম ম্যাক্সিমাম প্রপার্টি গুলোই আমরা দেখবো। হ্যাঁ, হোপফুলি আমরা 7 ক্লাস থেকে PHP আলোচনা শুরু করতে পারবো। ওকে, সো বাট যেটা হতে হবে নেক্সট ডেতে আমরা স্ট্যাটিক যে প্রজেক্টটা, ওই প্রজেক্টটা এখন দিবে কনসেপ্টে নিয়ে আসবো। ওকে, আমি প্রবাবলি আপনাদের PHP এর উপরে ডকুমেন্টেশন দিয়েছি, তাই না? ছোট ছোট লেকচার শিট বলা যেতে পারে ওটাকে, যেটা একটু দেখে আসতে হবে বা করতে হবে। হ্যাঁ, এটা বৃহস্পতিবার থেকে আলোচনা শুরু হবে। ওকে।